সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা প্রবাসীদের জীবন ও কর্ম তুলে ধরি। প্রবাসী ভাইদের জীবন কীভাবে উন্নত করা যায়, আমাদের রেমিটেন্স কীভাবে বাড়ানো যায়, বিভিন্ন রকম পরামর্শ আমাদের প্রবাসীরা দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সৌদি প্রবাসী জনাব আলী হোসেন আমিন ভাই। আমিন ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। জি আমিন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কখন সৌদি আরব গিয়েছিলেন? আমি 94 জানুয়ারি 18 তারিখ সোমবারে। কোন বিষয়ে গিয়েছিলেন? ওই দেশের ভিসা বলতে তো ওপেন ভিসা, কফিলের মাধ্যমে আপনি যে কোনো কাজ করেন, সুবিধা অসুবিধা কফিল দেখবে। আমরা গিয়ে কফিলের সাথে কোনো যোগাযোগ নেই, আমরা আমাদের যাদেরকে নিয়ে গেছে তাদের মাধ্যমে গেছি, আত্মীয় স্বজনের মাধ্যমে। তারপর ওইখানে কিছুদিন 15-20 দিন টুকটাক কাজ করছি। কাজ করার পরে রমজান এসে গেছে। রমজানের সময় আমরা হেরামের সামনে, তখনকার আমলে এত ডেভেলপ ছিল না মক্কা মদিনায়, তখন আমরা ওইখানে হেরামের সামনে নামাজের পরে ভুষা নুমাল টুপি বিক্রি করতাম শুরুতে। জি, গিয়েছিলেন ফ্রি ভিসায়? ফ্রি ভিসায় গিয়ে সেখানে রুমাল টুপির ব্যবসা করেছেন। জি। তো আজকে আপনি একজন প্রতিষ্ঠিত সেখানে হোটেল ব্যবসায়ী। তো আজকের এই পর্যায়ে আসতে আপনার কি কি কষ্ট করা লাগছে? এই পর্যন্ত আসার পিছনে কর্মদক্ষতা এবং সততা এবং নিশ্চয়তার সাথে কাজ করছি। দিন রাত পরিশ্রম করছি। যেখানে 4 জন লোক লাগতো সেখানে আমরা 3 জন লোক দিয়ে ব্যবসা শুরু করছি। আস্তে আস্তে আমরা এমনও সময় গেছি 20-30 জন লোক কাজ করাইছি। এখন আমার আগের মতো বড় ব্যবসা করি না, এখন ছোটো 2-1টা ব্যবসা করি। 7-8 জন লোক কাজ করে। বছরে 2-3 বার দেশে চলে আসি, আগের মতো বেশি থাকিও না। আচ্ছা, যখন আপনার খুব ব্যবসা বাণিজ্য ভালো ছিল তখন কতজন বাঙালি কাজ করছে সেখানে? আমি 2002 সাল থেকে আমার পুরো ফ্যামিলি সৌদি আরবে ছিল। আমার ছেলেমেয়েরা সবাই জন্মগ্রহণ করছে সৌদি আরবে। তারা 2016 পর্যন্ত পুরো ফ্যামিলি ওইখানে ছিল। হঠাৎ করে আমার বড় ভাই ক্যান্সার আক্রান্ত হওয়াতে আমার ফ্যামিলিটা দেশে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে স্কুলে ভর্তি করেছি। পরে ছেলে ছোটো, আবার আমার ওয়াইফ মাঝে মধ্যে যাওয়া আসা করতো। এরপর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 2016 থেকে নিজে একা সৌদি আরবের ফ্যামিলি পার্মানেন্ট ছিল না, এসে চলে আসতো। এখনও আছে আলহামদুলিল্লাহ। এখনও আছেন ওখানে? তো যারা বাংলাদেশ থেকে সৌদি আরব যায় বা অন্য যে কোনো দেশে যায়, যাওয়ার পরে কি ধরনের সমস্যা পড়ে তারা? বিদেশে যেতে হলে কারো একটা মাধ্যম লাগে। মাধ্যমটা আপন লোক হইতে হয়। ওইখানে গিয়ে কর্মসংস্থানের অভাব। আমরা যারা বাঙালিরা আছি তাদের ব্যবসা বাণিজ্য আছে। ওইখানে আমরা কি করি, একটা পুরাতন লোককে অন্য জায়গায় ট্রান্সফার করি। আমাদের নিজেদের লোককে, আপন লোক যাদেরকে নিয়ে যায়, তারা বাইরে কাম পায় না, আমাদের মধ্যে রেখে দিয়ে তাদেরকে কাম শিখিয়ে তাদেরকে আমরা সামনের দিকে আগিয়ে নিই। তখন আমাদের কাছে চাকরি করার পরে, বছর 2 কাজ করার পরে তারা নিজেরা ব্যবসার প্রতি কি ঝুঁকি পড়ে। আর যাদের ওই রকম লোক থাকে না, বেশিরভাগই লোক এগুলো জড়িয়ে পড়ে যায়। যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলেন, তারা কি করে যাবে, সেখানে গেলে কি করলে তারা বিপদে পড়বে না? এখন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বলে যে আমাকে একটা বিষয় দাও, আমরা যাই। আমি ওইখানে গিয়ে কি করবে, ওইখানে গিয়ে আসলে করবেটা কি? কারণ এখানে কোনো কাম করে না। ওই দেশে গিয়ে নিম্নমানের কাজ করতে হয়, তাও পাওয়াটা কঠিন। ওই কাজটা পাওয়াটা কঠিন। এখানে কিছু না করে ওইখানে গেলে একটা রেস্টুরেন্টের ঝাড়ু মারলো, একটা ডেকসি ধোয়ার কাজ করলো, বড় হোটেলের বইয়ের কাজ করলো, কিন্তু এখান থেকে গিয়ে তো সহজে ওইগুলো করে না। আর যারা করতে চায় ওই চাকরি পাওয়া যায় না। তাই আমি দেশের লোকদের বলবো, অযথা টাকা খরচ, মা বাবার টাকা খরচ না করে বিদেশে না যাওয়াই উত্তম। বর্তমানে বিদেশের পরিস্থিতি খুবই খারাপ। আর যারা উচ্চশিক্ষিত আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসব বিষয় যারা আছে, না, ওদের জন্য কোনো সমস্যা নেই। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওরা বিষয় নিয়ে যাচ্ছে, তাদের পার্মানেন্ট চাকরি আছে। চাকরির বাইরে ওরা টাকা কামানো যায়। ওদের ফিক্স একটা বেতন আছে। সাধারণত যারা ধরেন আমার আত্মীয়, আপনার আত্মীয়, আপনি ওখানে আছেন, আপনার থেকে একটা ভিসা নিয়ে এসে সেখানে যায়, তো এক্ষেত্রে তাদের কি শিখে যাওয়া উচিত? ধরেন আপনি সেখানে আছেন, আমি আপনার আত্মীয়,
তো আমি কি শিখে গেলে আপনি আমাকে ভালো কাজ দিতে পারবেন? দেখেন, যার কাছে খানার হোটেল আছে সে খানার হোটেলের বাবুর্চি বা পরোটা রুটির মোয়াল্লেম, টেবিল বয় ওটা নিতে পারে। আমাদের কাছে খানা ওই থাকার হোটেল, আমাদের কাছে ক্লিনারের দরকার, যে জায়গায় গিয়ে উপস্থিত হতে পারে, যার থেকে যে লোক দরকার। এমন এমন কাজ আছে কনস্ট্রাকশন কোম্পানিতে, এই 40 আস্তরের কাজ আছে, কারেন্টের ইলেকট্রিসিটির কাজ আছে। এখন আমি তো আমার কাজের জন্য বলতে পারবো, আরেকজন যাচ্ছে তার কাছে যদি কোনো আত্মীয় স্বজন ওই কাজে জড়িত থাকে সে ওই কাজে নিতে পারবে। আপনি যখন প্রথম বিদেশ যান আপনি তো আরবি জানতেন না, না, কি সমস্যায় পড়ছিলেন? আমি যখন আরবি জানতাম না, আমি তখন টুপি, নুমাল, তসবি বিক্রি করতাম, কাগজের মধ্যে রেখে রাখতাম। আরবিতে 1, 2, 3, 4, 5 এগুলোকে আরবিতে 10 পর্যন্ত 20 পর্যন্ত লিখে ওই মাঠের মধ্যে গিয়ে ওইটা কাগজ দেখে প্রথমে 2-4 দিন ওই কাগজ দেখে বলতাম। আচ্ছা, তো তারপর ওই মালগুলো বিক্রি করতাম, সকালে কিনে আনতাম, সন্ধ্যা পর্যন্ত বিক্রি করতাম। দিনে আপনার কয় টাকা লাভ হতো? না, ওই সময় কোনো দিন আমরা 50, 100, 200 কামাইছি, কোনো দিন 1 টাকাও কামাইতে পারি নাই, ওই রকম গেছে। ওইটা বেশি দিন না, ওই 1 মাস 1.5 মাস আমি ওই কাজে ছিলাম। তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল যে আত্মীয় স্বজন আপনজন সবাইকে ছেড়ে প্রবাসে আসলাম, বাসাও বুঝতেছি না, আমার কথাও কেউ বুঝতেছে না, এই যে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করলাম, এটার ভবিষ্যৎ কি, মানে অনিশ্চয়তা আপনার কাজ করছে কিনা, ভয় পাইছেন কিনা যে আমার এতগুলো টাকা? ভয় পাই নাই, কারণ বাবার ব্যবসা বাণিজ্য ছিল। আমরা চট্টগ্রাম রিয়াজদিন বাজার ব্যবসায়ী ছিলাম। আমি কলেজ জীবন থেকে ব্যবসা করতাম। না, আপনার এটা মনে হয়েছে কিনা যে রিয়াজউদ্দিন বাজার ব্যবসা করলে তো আরো ভালো করতেন? আমি ব্যবসার সাথে জড়িত ছিলাম। আমি যখন কলেজ জীবন শুরু করি তখন থেকে আমি হোলসেল ব্যবসা করতাম। বড় ভাই আমাদের ব্যবসার দেশে টাকা পাঠানো লাগতো না। আচ্ছা, সবচাইতে বড় কথা হইলো আমি টাকা কামাই, দেশে টাকা পাঠানো লাগতো না। ওইখানে বন্ধু বান্ধব টাকা কামাইছি, বন্ধু বান্ধব নিয়ে খরচ করছি। আমার একটা অভ্যাস, এটা খারাপ অভ্যাস। পরবর্তীতে আলহামদুলিল্লাহ ব্যবসা যখন লাইন পেয়ে গেছি তখন ফ্যামিলি নিয়ে গেছি। 17-18 বছর ফ্যামিলি ছিল, রাজার কালতে ছিলাম। আচ্ছা, তখন আপনার ওই প্রথম দিনের কথাগুলো মনে পড়ছে কিনা? আজকে আমি এত টাকা কামাচ্ছি আর আমি হেরেম শরীফের সামনে বসে রুমাল বিক্রি করতাম, এই জিনিসগুলো মনে হলে কেমন লাগতো? না, সবসময় মনে পড়তো। আমি যখন এই হারাম শরীফে ঢুকতাম, অনেকে মাল বিক্রি, আর আমি এই রাস্তায় বসে আমি একসময় মাল বিক্রি করতাম, ওইটা মাঝে মধ্যে ওই মনে পড়ে। এখন যারা এই প্রবাসে আছেন তারা কেমন সমস্যা ফেস করতেছেন, তাদের হয়ে কিছু কথা বলুন, যাদের জন্য সরকার একটা কিছু করতে পারে, সরকার করলে তাদের উপকার হবে, দেশেও রেমিটেন্স আসবে। সৌদি সরকারের যে আইনটা খুব সমস্যা, কারণ আমাদের একটা লিমিটের মাধ্যমে এত টাকা প্রতি মাসে মাস 2 আগে 1 লাখ টাকা 1.5 লাখ টাকার উপরে পাঠানোটা খুব কঠিন হয়ে যায়। তো বর্তমানে এমন লোক আছে মাসে 1 কোটি টাকা পর্যন্ত কি পাঠাইতে পারে, কিন্তু পাঠানোর কোনো সিস্টেম নাই। পাঠানোর সিস্টেমটা না থাকার কারণে আমাদের রেমিটেন্সটা কম আসতেছে। ওরা ওই টাকা ওখানে রাখছে কিভাবে, কোথায় রাখছে? না, ওইখানে রাখার সিস্টেম, ওইখানে তো আপনার হুন্ডির মাধ্যমে আপনার টাকা দরকার হচ্ছে, ওইখানে আপনি এদিকে দিয়ে দিচ্ছেন। আমাদের টাকাগুলো বেশিরভাগ ওইভাবে আসে, কারণ আমাদের বৈধ টাকা তো দেশে পৌঁছানো আমাদের ফরজ, কিন্তু আমরা তো ওইখানে রেখে দিতে পারবো না। তা আমরা যে কোনো প্রকার আমাদের অ্যাকাউন্টে বা আমাদের ফ্যামিলির কাছে যে কোনো উপায়ে আমরা পাঠিয়ে দিই। রেমিটেন্স পাঠানোর যে ব্যারিয়ারটা আছে, সরকার ওই উদ্যোগ নেওয়া উচিত। আমাদের যে স্টাফগুলো আছে, আমরা যদি স্টাফদের মাধ্যমে প্রতি মাসে 2 লাখ 4 লাখ টাকা করে যদি ওদের মাধ্যমে যদি টাকাগুলো পাঠিয়ে দিতে পারি, তাইলে পাঠানোর পরে আমাদের নামে যদি ওই জমা হয়, তাহলে ওইটা ইনকাম ট্যাক্সের ফাইলে যদি জমা করা যায়, তাহলে আমাদের বাংলাদেশের বহু উপকৃত হবে। বাংলাদেশের রেমিটেন্সটা আরও বহুগুণ বাড়ে যাবে। আচ্ছা, সৌদি আরব যখন আপনারা সমস্যা পড়েন, আপনারা তো দূতাবাসে যান, দূতাবাস আগে কেমন সহযোগিতা করতো আর এখন কেমন করে? আমরা দূতাবাসে ওই রকম যাই না। যখন আমাদের বাংলাদেশি লোক মারা যেত, তখন আমাদের একটা লাশ দাফন করতে 2, 4, 5 দিন 10 দিন 1 মাস লেগে যেত। কারণ আমি মদিনা প্রবাসী, আমাকে সবাই চিনে। আমি কেউ যদি কোনো লোক দাফন করতে না পারে আমার কাছে চলে আসতো। আচ্ছা, এম্বাসির ওইখানে আমার এক বন্ধু আছে, 2-4 জন বন্ধু বান্ধব আছে, তাদের মাধ্যমে আমি অতি সত্বর ওই কাজগুলা সেরে আমার নিজে গাড়ি ড্রাইভ করি, নিজের গাড়ি আছে, সব যেখানে যাওয়া লাগে ওইখানে আমরা অনেক কষ্ট করে এগুলো দাফন করে দিই। এখন আগের থেকে এগুলা একটু আরও অ্যাডভান্স হয়েছে, কিন্তু এখানে অনেক কিছু মারা যাওয়ার পরে যে দেশে পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে
কোনো ব্যবস্থা নেই, কারণ কোনো একটা টিকেটের ব্যবস্থা নেই। একটা অসুস্থ রুগী, ওই রুগীকে মনে করেন বিমান ওঠার মতো তার কোনো ক্ষমতা নাই। গত 6 মাস আগে আমাদের চট্টগ্রামের প্রবাসী উনি হঠাৎ করে প্যারালাইজ হয়ে গেছিল, ওনার বিষও ছিল না, ওনার জন্য অনেক কষ্ট হয়েছে। ওনার সাথে আরেকটা টিকিট দিয়ে ওনাকে পাঠাইছে, কিন্তু আমাদের এম্বাসির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ওই রকম কোনো বাজেট নাই। যদি বাজেটটা থাকতো তাহলে প্রবাসীরা অনেক উপকৃত হতো। যেটা বলছেন আপনি গাড়ি ড্রাইভ করে কেউ মারা গেলে যেতেন, আপনি কি ওখানে লাশ দাফন করতেন? আমি নিজে কবরে নেমে যাই। গত প্রায় 30-32 বছরে আপনি কি পরিমাণ লাশ দাফন করেছেন বলে মনে পড়ে? এমনি তো লাশ কাঁধে নিয়ে তো অনেকবার গেছি, কিন্তু খবরের মধ্যে অন্তত না হলে 10-20টা লাশ আমি নিজে পরিচিতের মধ্যে 10-20-25টা লাশের খবরের মধ্যে আমি নিজে নেমে দাফন সৌদি আরবে। সরকারের উচিত, যেটা আপনি বলছেন, যে আমাদের লাশ পরিবহন এবং কেউ অসুস্থ হয়ে গেলে তাকে দেশে ফিরিয়ে আনার বাজেট প্রণয়ন করা, দূতাবাসের মাধ্যমে আনার ব্যবস্থা নেওয়া। এখন আসে কিভাবে? এখন টাকাটা মানে সরকারের যেহেতু বাজেট নেই, প্যারালাইজ যিনি হয়েছেন ওনার টাকাটা কে দিয়েছেন? আমরা দিছি, প্রবাসীরা। মনে করেন আমি ব্যক্তিগতভাবে 2-1 জনের টাকা কিছু হালকা নিয়ে বাকিটা আমি আমার পকেট থেকে দিয়ে ওনাকে আরেকজন লোককে ওনার সাথে একটা এক্সট্রা টিকিট করে দিয়ে পাঠাইছি। ওনার উঠানোর কোনো ক্ষমতা নেই। আচ্ছা, 2টা টিকিটের পয়সা? 2টা টিকিটের পয়সা লাগছে। এই প্রবাস জীবনে আপনি আজকে এসে যদি না যেতেন, রিয়াজউদ্দিন বাজারে যদি ব্যবসা করতেন, রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী আমিন ভাই বেশি ভালো থাকতেন, নাকি আজকের প্রবাসী আমিন ভাই বেশি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এখন অনেক গুণ ভালো আছে। হালাল রোজগার, কোনো 2 নম্বর টাকা নেই। সবচাইতে বড় কথা হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী শরীফে পড়তেছি। এখন ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক বছর ওইখানে কাটাইছি। হালাল রোজগার, আয় বরকত, আল্লাহ বরকত দিছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। ওরা কি করে? আমার বড় ছেলে ইসলাম ইউনিভার্সিটিতে অনার্স পড়ে কম্পিউটার সায়েন্স নিয়ে। মেয়ে কমার্স কলেজ থেকে পাশ করে এখন সিটি কলেজে অ্যাকাউন্টিং নিয়ে অনার্স। আর একটা ছেলে হাফেজ, এই বছর আলহামদুলিল্লাহ তারাবির নামাজ পড়েছে। যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবন যাতে স্মুথ হয়, মানে কোনোরূপ বাধা বিপত্তির সম্মুখীন না হয়, কোনো সমস্যা না পড়ে, প্রবাস জীবন, নিরাপদ প্রবাস জীবনের জন্য প্রবাসীরা কি করা উচিত? যেই দেশে যে আইন কানুন ওইটা মেনে চলা হইলো আমাদের সবচেয়ে কি বড় বিষয়। এখন সৌদি আরব একটা বৃহত্তম দেশ, মদিনার আইন কানুন আর রিয়াদের আইন কানুন এক না। জিদ্দার আইন কানুনের সাথে মদিনার আইন কানুনের সাথে অনেক তফাৎ আছে। আমরা মদিনা শরীফে আমরা রাত্রে 4টা পর্যন্ত ঘুরে ফিরে করি, আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু জিদ্দার মধ্যে, রিয়াদের মধ্যে ওখানে সমস্যা হয়। তাইলে এক জায়গায় এক রকম কানুন আছে, তাই কানুনকে শ্রদ্ধা করি চলা উত্তম মনে করি। অনেকেই বিদেশ থাকাকালেই তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তো এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় বা কীভাবে হয়? না, পাসপোর্ট মেয়াদ শেষ হলে তো পাসপোর্ট বানাতে ইজি হয়ে গেছে, আগের মতো তো কঠিন না। যাদের পাসপোর্ট আছে ওইখানে এই প্রতিটা ডিস্ট্রিক্টে একটা বাঙালিদের একটা অফিস আছে, ওদেরকে দিলেও 3 মাসের মধ্যে পাসপোর্টটাকে রিনিউ করে দেয়। আমিন ভাই, আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন, তো ওখানে আপনি যে একজন বাংলাদেশি, আপনার যে নিজস্ব একটা কালচার আছে, নিজস্ব একটা সংস্কৃতি আছে, নিজস্ব একটা জীবনধারা আছে, ওটা ওখানে কিভাবে ধরে রেখেছেন? আমি বাংলাদেশ কমিউনিটির সাথে জড়িত ছিলাম। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মদিনা শরীফে আমি একটা বাঙালি ছেলেমেয়েরা লেখাপড়া করার জন্য বহুত সমস্যা ছিল। কম বেতনে চাকরি করতো, ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাতে পারতো না। আমি বিশেষ করে আমার সাথে আমার এক ভাই রহমত আলী মিন্টু, আমরা 2 জনে টাকার বিনিময়ে একটা স্কুল খুলে ওইখানে স্কুল করে দিয়েছিলাম। ওই স্কুলে 11 জন শিক্ষক ছিল, যাদের ছেলেমেয়েরা কম খরচে পড়তে পারে। 2 জন পড়লে 1 জনের হাফ বেতন, নামে মাত্র বেতন, আর 3 জন থাকলে 1 জন ফ্রি। আমরা ওই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের আমি প্রতিষ্ঠাতা ছিলাম। প্রতিষ্ঠাতাদের একজন? জি। কয়জন ছিলেন প্রতিষ্ঠাকালে? জি, আমাদের তকরিবান 600 মতো লোক ছাত্র ছিল। প্রতিষ্ঠার সময় কে কে ছিলেন? উদ্যোক্তা কে কে? এটা উদ্যোগ কে নিয়েছেন? ইনভেস্ট ছিল আমি আমার প্রায় লাগানিক রিয়াল মতো ছিল। জি। আর আমাদের এক ছোট ভাই সন্তনাশ বাড়ি রহমত আলী বিন্টু, উনি তকরিবান
50-60 হাজার রিয়াল মতো দিছিল। শুধু স্কুলটা আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা একটু পড়ার সুবিধা করার জন্য। তো এখন ওখানে স্টুডেন্ট কি পরিমাণ আছে? না, এখন স্কুল নাই বললে চলে, কারণ সৌদি সরকার যখন প্রতিটা ফ্যামিলি বাচ্চাদের উপর প্রতি মাসে 600 টাকা ফিস করে দিছিল, প্রতি মাসে ভিসা রেনু 600 রিয়াল আদার খরচ ছাড়া। আচ্ছা। এবং আপনার লেবার কার্ড বলে, ওইটার প্রতি মাসে 600 টাকা হলে 4/4800 টাকা এক একটা বাচ্চার। এর বাইরে মেডিকেল কার্ড আছে 500-600 রিয়াল, এর বাইরে একামার ফিস আছে 650 রিয়াল। এগুলো শুরু হওয়ার পর থেকে মদিনা সৌদি আরবের বেশিরভাগই ফ্যামিলি বাংলাদেশে পাঠিয়ে দিছে। এখন যারা আছে বেশিরভাগই তারা ট্যুরিস্টের মাধ্যমে এক বছরের ভিসা নিয়ে ওরা ওইখানে বাচ্চাদের নিয়ে যাচ্ছে বেশিরভাগই। আচ্ছা। রেগুলার ভিসা না, রেগুলার ভিসা খুবই কমে গেছে, 7-এর মধ্যে এখন 5% নেয়। আমরা যখন ছিলাম তখন তো অনেক বাংলাদেশি ফ্যামিলি। তাহলে এখন স্টুডেন্ট সংকটে আপনাদের ওই স্কুলও বন্ধ। স্টুডেন্ট সংকট। সেখানে আপনি নিজের বাংলাদেশি যে কালচারটা আছে, এই কালচারটা 32 বছর কিভাবে আলাদা রেখেছেন সৌদিদের থেকে? প্রতি বৃহস্পতিবার শুক্রবার আসলে আমরা একটা বাগানে গিয়ে, আমরা 8-10 ফ্যামিলি একটা বাগানে গিয়ে দাওয়াত করি, ওই অমুক বাগানে যাব, তোমরা সবাই নিয়ে আসো ওইখানে, আমরা বাঙালির ওইখানে আড্ডা মারি। আজকে তারপরের সপ্তাহে আমার বাসায় দাওয়াত দিলাম, ওরা 8-10 ফ্যামিলি আমাদের বাসায় চলে আসতো। কোনো সপ্তাহে ওরা আমাদেরকে দাওয়াত করছে, আমরা ওইখানে গেছি, আমরা বাঙালিরা একসাথে চলি। ওইখানে বাংলাদেশ ওইখানে তো সৌদি আরব তো প্রবাস না, এটা বাংলাদেশ বললে চলে যায়। ওইখানে আমাদের বাঙালি পাড়া আছে, বাঙালি হারা আছে, বাঙালি রেস্টুরেন্ট আছে। আমাদের আপনাদের প্রবাসী আসি এরকম মনে হয় না। আমিন ভাই, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের যে প্রবাস জীবন অনুষ্ঠানটা আজকের পর্বে এসেছেন, এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সৌদি প্রবাসী মোহাম্মদ আলী হোসেন আমিন ভাই। উনার 32 বছর প্রবাস জীবনের নানান কাহিনী তিনি আমাদের কাছে বর্ণনা করেছেন। সরকারকে তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমাদের প্রবাসী যারা রয়েছেন তারা অসুস্থ হলে, কেউ মারা গেলে তাদের লাশ এবং অসুস্থ মানুষকে পরিবহন করার কোনো বাজেট আমাদের দূতাবাসগুলোর নেই। সরকার যাতে তার বাজেটে দূতাবাসগুলোকে সেই বাজেটটি দেয়া হয়, কেউ যদি বিদেশে মারা যায় তার লাশটা পরিবহন করে যাতে দেশে আনতে পারে সুস্থভাবে, উনি সেই দাবিটি তুলেছেন। আর যারা প্রবাসে যেতে ইচ্ছুক যে বিষয়ে যাবেন সেই বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন, যাতে ওখানে গিয়ে ফ্রি ঘুরে বাবা মায়ের টাকা নষ্ট না করেন। তো আজ পর্যন্তই, আরেকদিন দেখা হবে প্রবাস জীবনের অন্য কোনো একটি পর্বে অন্য কোনো অতিথি নিয়ে। ততদিন ভালো থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।